নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। চলে এলাম আবার একটি নতুন উপন্যাস নিয়ে, নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম। আজকে শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। অনেক দিন আগেকার কথা, কিন্তু সব মনে পড়ছে। সব কিছু স্পষ্ট মনে আছে আমার। মনে থাকবে না? ওই দিনটার কথা কি ভোলা যায়? অসম্ভব। কোনো দিন ভুলতে পারবো না। কোনো দিন না, জীবনেও না। এই অ্যালবামটায় আর কটা ছবি আছে? সব ছবি কি ক্যামেরাম্যানের ক্যামেরায় তোলা সম্ভব? কোনো ক্যামেরাম্যান তুলতে পারে না, পারবে না। যত রকমের যত দামি ক্যামেরাই আবিষ্কার হোক, মানুষের মনের ক্যামেরার কাছে হেরে যাবেই। এই তো, এই এত মোটা অ্যালবামে সেই একটি দিনের কত ছবি রয়েছে। কয়েক ডজন ফটোগ্রাফার এইসব ছবি তুলেছিলেন। প্রত্যেকটা ছবি সুন্দর উঠেছে। এত বছর পরেও একটা ছবি নষ্ট হয়নি। মনে হচ্ছে কয়েকদিন আগেই তোলা হয়েছে। লরিটায় এত ভিড়, কতজন যে সেদিন ওই লরিটাতে উঠেছিল তার হিসাব নেই। সবার মুখগুলোই ছোট ছোট উঠেছে, কিন্তু তবুও আমি প্রত্যেককে চিনতে পারছি। আনন্দ, বিমল, হেমেন, তুলসী, কানাই, ওই তো ছোট ভাই। আনন্দে গোড়ার কাঁধে উঠেছে, গলায় মালা পরেছে। সৌমেনেরই একটা মালা নিয়ে পড়েছিল আর কি। সবাইকে দেখতে পাচ্ছি, চিনতে পারছি। ছবিগুলো সত্যি খুব ভালো উঠেছিল। কিন্তু অত বড় বড় নামকরা প্রেস ফটোগ্রাফাররাও কি আমার মনের ছবি তুলতে পেরেছেন কি? অশোক, মানু, টিঙ্কু, আনন্দের ছবি তুলতে? দাদার গর্ব, দিদির তৃপ্তি, মার বুক ভরা স্নেহের ছবি। প্রসেশনটা আমাদের বাড়ির সামনে থামিয়ে সৌমেন মা দাদাকে প্রণাম করতে এসে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়েছিল। শুধু এক মুহূর্তের জন্য। কোনো কথা বলেনি, বলতে পারেনি। অত ভিড়ের মধ্যে আমাকে কি বলবে? কোনো কথা না বললেও ওই ক্ষণিক মুহূর্তের জন্য চোখ তুলে দেখার মধ্যেই সব কথা বলা হয়েছিল। সব কথাই কি মুখ দিয়ে বলতে হয়, নাকি কান দিয়ে শুনতে হয়? ওই এক টুকরো মুহূর্তের, ওই অবিস্মরণীয় দৃষ্টিপাতের কি ছবি তোলা যায়? শুধু মনের ক্যামেরাতেই ও ছবি তোলা যায়। এই পুরনো অ্যালবামটা আমি দেখি না, দেখতে চাই না। কি হবে পিছন দিকে তাকিয়ে? কোনো লাভ নেই। কোনো কালেই তো ওই দিনগুলো আর ফিরে আসবে না, আসতে পারে না। আমি জানি, কিন্তু তবুও মাঝে মাঝে ঠিক ওই অ্যালবামটায় হাতে নিই, ছবিগুলো দেখি। যে ছবিগুলো ওই অ্যালবামে নেই, যেগুলো শুধু মনের অ্যালবামেই রয়েছে, সেগুলোও দেখি, দেখতে পাই। না দেখে পারি না। অতীত বড় মধুর, তাই তো মনে করব না ভেবেও মনে করি, মনে পড়ে। এই অ্যালবামটার পরই আমার জীবনের মোড় ঘুরে যায়, একেবারে অপ্রত্যাশিতভাবে পাল্টে যায়। ব্রাউনিংয়ের ভাষায়, "দি পাস্ট ওয়াজ আ স্লিপ অ্যান্ড হার লাইফ বিগান।" সত্যি, তোমার অতীত ঘুমিয়ে পড়েছে, একেবারে চিরনিদ্রায় মগ্ন। অতীতের আমি আর আজকের আমি। টমাস হার্ডির দ্য গোস্ট অব দি পাস্টের একটা লাইন মনে পড়ছে, উই কেপ টু হাউস দ্য পাস্ট অ্যান্ড আই। চমৎকার। অতীত আর আমি, আজকের আমি, বর্তমানের আমি, রাজধানী দিল্লির জনপথের এই বিরাট বাংলোর বাসিন্দা আমি। একেবারে দুটো আলাদা বাড়ি, দুটো আলাদা জগৎ। পুরনো দিনের কথা ভাবতে গেলেই পুরনো দিনের অভ্যাসগুলোও এসে পড়ে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী থাকলেও
লিটারেচার পড়তে আমার ভীষণ ভালো লাগতো। ইংরেজি বাংলা দুই। বাঙালি ছেলেমেয়েরা যে যাই পড়ুক, সাহিত্য পড়তে সবার ভালো লাগে। সাহিত্য নিয়ে তর্ক করতে করতেই সৌমেনের সঙ্গে আমার প্রথম ভালো করে আলাপ হয়। একই সঙ্গে পড়লেও খুব বেশি আলাপ ছিল না আমাদের মধ্যে। আমি, মধুমিতা সরকার, ইন্দ্রাণী সেনগুপ্ত YMCAতে ঢুকতেই একটা কেবিনের পর্দার ফাঁক দিয়ে শেখর চ্যাটার্জি ডাকল। আমরা গেলাম। কেবিনে ঢুকে দেখি সৌমেন বসে আছে। চা কফি খেতে খেতে হঠাৎ লিটারেচারের কথা উঠল। সেই আলোচনা গড়াতে গড়াতে শুরু হলো দৃষ্টিপাত নিয়ে তর্ক। ইন্দ্রাণী বলল, সুপারব, আলোচনা নিষ্প্রয়োজন। শেখর বলল, এত ভাবাবেগে ভেসে গেলে কি চলে? বি রিয়েলিস্টিক। আমি বললাম, ইন্দ্রাণী এই জন্যই ভাবাবেগে ভেসে গেছে যে এর আগে এমন স্বাদ বাঙালি পাঠক সমাজ পায়নি। সুপারব কিনা বলতে পারবো না, তবে এটা ঠিক ভাষা নিয়ে এমন শিল্প নৈপুণ্য, আর্টিস্টিক পারফেকশন আর কোনো লেখকের ভাষায় দেখা যায়নি। সৌমেন আমাকে আর বলতে দিল না। কি আছে ওতে? স্কচ হুইস্কির গঙ্গাজল খেয়ে আপনাদের নেশা হলো? মধুমিতা বলল, তার মানে আবার কি? ডাল ভাত শাক চচ্চড়ি খাওয়া বাঙালি পাঠকদের কাছে সো কল্ড হাই সোসাইটির ন্যাকামি তো ভালো লাগবেই। আমরা উত্তর পূর্বী উজ্জ্বলাতেই সিনেমা দেখতে অভ্যস্ত, কিন্তু কালে ভদ্রে মেট্রো লাইট হাউসে গেলে আমরা কৃতার্থ বোধ করি। দৃষ্টিপাত হচ্ছে মেট্রো লাইট হাউস, কিন্তু যে ছবিটা আমরা দেখলাম সেটা মোটেই ভালো না। কথাগুলো শুনতে ভালোই লাগছিল, কিন্তু প্রতিবাদ না করে পারলাম না। তীব্র প্রতিবাদ করলাম। আমার কথাগুলো আজ আর আমার মনে নেই, কিন্তু ও কি বলেছিল তা মনে আছে। সৌমেন বলেছিল, দৃষ্টিপাত একটা সুন্দরী ডকুমেন্টারি, কোনো ফিচার ফিল্ম নয়। মধুমিতা বলেছিল, ফিচার ফিল্মও ডকুমেন্টারি, তবে হিউম্যান ডকুমেন্টারি। ওর সঙ্গে আমি জুড়েছিলাম মানুষের সুখ দুঃখ আশা নিরাশার ভাব ভালোবাসার। সৌমেন আমাকে বাধা দিয়ে বলল, থাক থাক, আর সেন্টিমেন্টের কোটিং দিয়ে মর্যাদা বাড়াবার ব্যর্থ চেষ্টা করবেন না। সেই ছোট্ট নদীর মোহনা থেকে আজ সমুদ্রে এসে পড়েছি। এই মহাসমুদ্রে এসে যেন আমি হারিয়ে গেছি, নাকি মরে গেছি জানি না। ওসব ভাবি না, ভাবতে গেলেই মাথাটা ঘুরে ওঠে। সে যাই হোক, আমার সব মনে আছে। পরের দিন লাইব্রেরি থেকে বেরোবার মুখেই সৌমেনের সঙ্গে দেখা। প্রথমে ও আমাকে দেখতে পায়নি, তাই তো আমি ওকে বললাম, কাল ঝগড়া করেছি বলে আজ কথা না বলেই চলে যাচ্ছেন? ও ভীষণ লজ্জিত হলো। ছি ছি, ও কথা বলবেন না। আমি মিটমিট করে হাসতে হাসতে বললাম, তবে যে না কথা বলেই চলে যাচ্ছিলেন? আমি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম বলে খেয়াল করিনি। খেয়াল করলে নিশ্চয়ই কি আবার ঝগড়া করতেন? ও আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করল, ঝগড়া করতে বুঝি আপনার খুব ভালো লাগে? ভালো লাগে কিনা জানি না, তবে কালকে খুব আনন্দ পেয়েছি। আনন্দ পেয়েছেন মানে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লেগেছে। কথা বলা যে একটা আর্ট, তা আপনার কথা শুনলে বোঝা যায়। এই অ্যালবামটা হাতে পড়লে কলকাতার প্রত্যেকটি দিনের কথা মনে পড়ে। সেই প্রথম দিনের তর্ক থেকে দিল্লি রওনা হবার দিনটি পর্যন্ত সব কিছু মনে পড়ে। সেসব দিনের ইতিহাসের পর কত নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। অভাবিত কল্পনাতীত পরিবর্তন এসেছে আমার জীবনে। সেদিন ছাত্রী, আজ আমি মন্ত্রী পত্নী, আমি ম্যাডাম।
পার্সোনাল স্টাফের ম্যাডাম, অফিসারদেরও ম্যাডাম। আমার পায়ের শব্দ শুনেই বেয়ারা, চাপরাশি, অর্ডারলি থেকে প্রাইভেট সেক্রেটারি পর্যন্ত উঠে দাঁড়ায়, নিঃশব্দে, সসম্ভ্রমে। কোনোদিন গাড়ির দরজা খুলতে হয় না, বন্ধ করতেও হয় না। আমাকে টেলিফোনের ডায়াল ঘোরাতে হয় না, আমাকে স্টেশনে গিয়ে কম্পার্টমেন্ট খুঁজতে হয় না, আমাকে সব সময় দোকানেও যেতে হয় না। দোকানদাররাই মালপত্র নিয়ে আমার কাছে আসে। আমি যে ম্যাডাম। আর আগে মার্কেটিং করতে কি ভীষণ ভালো লাগতো। জামা কাপড় পরার চাইতে কেনার আনন্দই তো বেশি। দোকানে গিয়ে কত জিনিস দেখা যায়, পছন্দ অপছন্দ করে কেনা যায়, দরাদরি করা যায়। ইউনিভার্সিটিতে পড়ার সময় ছোটোখাটো টুকটাক কেনাকাটা করতে গিয়ে কি আনন্দই করতাম। শেখর খুব দরদস্তুর করতে পারত বলে অনেক সময় আমরা ওকে নিয়ে দোকানে যেতাম। সৌমেন আমাদের সঙ্গে যেত, কিন্তু দোকানের ভেতর ঢুকতো না, সব সময় দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতো। কারণ জানতে আগ্রহ বোধ করিনি। একদিন কফি হাউসে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ কেনাকাটার কথা উঠল। মধুমিতা জিজ্ঞাসা করল, আচ্ছা সৌমেন, তুমি কোনো দিন আমাদের সঙ্গে দোকানে যাও না কেন বলো তো? কেন যাব সেটা বলো। আমরা যখন সবাই যাই তখন তুমি যাও না কেন? আমরা দরাদরি করব আর তোমরা ব্যাগ থেকে টাকা বের করবে ভাবতে গেলেও আমার পৌরুষে লাগে। আমি বললাম, তাই নাকি? ও বলল, নিশ্চয়ই। দোকানের সেলসম্যানগুলো ভাবে আমরা তোমাদের মোসাহেব, তাবেদার। শেখর বলল, মোটেও তা ভাবে না। সৌমেন বলল, তা কেন ভাববে? ভাবে তুই ওদের পরম আত্মীয়। সব ব্যাপারেই সৌমেনের একটা নিজস্ব মতামত ছিল। সব সময় ওর মত মেনে নিতে না পারলেও আমার ভালো লাগতো। ওর মতো সুস্পষ্ট অভিমত আর কারোর ছিল না। তাছাড়া সেন্স অফ হিউমার ছিল চমৎকার। মালতী ঘোষাল নামে একটা মেয়ে আমাদের সঙ্গে পড়ত, বৈঠকখানার কাছাকাছি থাকতো। ও ইউনিভার্সিটির সামনে হকার্স কর্নারের একটা দোকান থেকে মাঝে মাঝে ব্লাউজ কিনত। কোনো কোনো সময় আমি বা মধুমিতাও সঙ্গে যেতাম। একদিন আমরা তিনজনে ওই দোকানের সামনে দাঁড়িয়ে কেনাকাটা করছি। এমন সময় সৌমেন পাশ দিয়ে যেতে যেতে আমাদের দেখে থমকে দাঁড়ালো। ও হাসতে হাসতে বলল, I suppose you are not purchasing anything which you can't purchase in my presence? আমরা তিনজনে ওর চোখের দিকে তাকিয়ে হাসলাম। তারপর আমি বললাম, অমন জিনিস আমরা কিনি না। সোজা কথায় বলো, দাঁড়াবো নাকি চলে যাব? কেউ দাঁড়াতে বারণ করেননি। বারণ না করলে কি অনেক কিছু করা যায়? আমরা পয়সা করি মিটিয়ে দিতেই প্রৌঢ় দোকানদার ভদ্রলোক ওকে বললেন, দাদাবাবু, আপনাকে কিছু দেব? আমি তো সায়া ব্লাউজ পরি না। গেঞ্জি আন্ডারওয়্যার জাঙ্গিয়া তো পরেন। পরি, কিন্তু আপনার এইসব সুন্দরী কাস্টমারদের সামনে ওসব জিনিস কেনা কি ঠিক হবে? দাদাবাবু, যখন ইচ্ছে তখনই আসবেন। আমি আপনার দাদাবাবু? এনারা দিদি হলে আপনি তো দাদাবাবুই। তাহলে আপনি কি আমার শালাবাবু? তাও কইতে পারেন। ব্যাস, তারপর থেকে ওই ভদ্রলোকের নামই হয়ে গেল শালাবাবু। সত্যি, আস্তে আস্তে ওই ভদ্রলোকের সঙ্গে আমাদের খুব খাতির হলো। পূরবীতে সিনেমা দেখতে গেলে ওই দোকানে বইপত্র রেখে যেতাম। স্ট্রাইক বা কোনো গণ্ডগোল হলেও ওর দোকানে বই কেন, ব্যাগ পর্যন্ত রেখেছি। মাঝে মাঝে হঠাৎ কোনো কারণে 5-10 টাকার দরকার হলে সৌমেন দৌড়ে গিয়ে বলতো, শালাবাবু, চটপট 10 টাকা দেখি। শালাবাবু কোনো কথা না বলে ছোট্ট কাঠের ক্যাশ বাক্স খুলে 10 টাকা সৌমেনের হাতে দিতেন। এসব ঘটনার বেশ কয়েক বছর পরের ঘটনা। সৌমেন তখন
পার্লামেন্টের জন্য দাঁড়িয়েছে। কলকাতার কাগজে প্রার্থীদের ছবি ও পরিচয় বেরিয়েছে। সেই ছবি দেখে অনেক খোঁজ খবর করে ওই শালাবাবু একদিন আমাদের বাড়িতে এসে হাজির। বাইরের ঘরে তখন পাড়ার ছেলেদের ভিড়। নানা জনে নানা কাজ করছে, কথাবার্তা বলছে। উনি পকেট থেকে খবরের কাগজের কাটিংটা বের করে ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন, ইটা কি ইনার বাড়ি? ছোট ভাই অবাক হয়ে বলল, হ্যাঁ। একটু খবর দেবেন, দেখা করতাম। আপনার কি দরকার বলতে পারেন। ইলেকশনের বাজার বলে ছোট ভাই অত্যন্ত ভদ্রভাবে জিজ্ঞাসা করল। এ সময়ে কাউকেই অসন্তুষ্ট করা যায় না। উনি কাঁচুমাচু হয়ে বললেন, কিছু দরকার নাই, শুধু একটু দেখা করতাম। গোরা গিলে করা পাঞ্জাবির হাতা গুটিয়ে ফাইলপত্র ঠিক করতে করতে জিজ্ঞাসা করল, আপনার নাম? উনি হেসে বললেন, আমার নাম তো বিনোদ বিহারী সাহা, কিন্তু অত লম্বা চওড়া নাম না বলে বলেন শালাবাবু আইছে, ইউনিভার্সিটির সামনের শালাবাবু। বিনোদবাবুর কথায় ওরা তো অবাক। গোরা যখন উপরে এসে খবর দিল তখন সৌমেন স্নান করছে। আমি তাড়াতাড়ি নেমে এসে বসবার ঘরে ঢুকতেই বিনোদবাবু বিস্মিত হয়ে বললেন, এ কি দিদিমণি, আপনি? উনি ভাবতে পারেননি সেদিনের সেই ইউনিভার্সিটির দিদিমণি আর দাদাবাবু সত্যি সত্যি। উনি তাহলে সত্যি সত্যিই আমার দাদাবাবু হয়েছেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ। বিনোদবাবুর সারা মুখে তৃপ্তির হাসি। খুব ভালো, আমি খুব আনন্দ পালাম। ইউনিভার্সিটির এত ছেলে দেখলাম, কিন্তু এমন দাদাবাবু আর দ্বিতীয়টা দেখলাম না। বিনোদবাবু দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছিলেন। আমি বললাম, দাদা বসুন। আপনারা তো খুব ব্যস্ত, এখন বসাটা কি ঠিক? তা হোক, আপনি বসুন। আমি ওকে চা জলখাবার দিলাম। প্রথমে খেতে আপত্তি করেছিলেন, পরে আমি কয়েকবার বলার পরে খেয়েছিলেন। সৌমেন ঘরে ঢুকতেই উনি দুহাত জোর করে মাথা নত করে নমস্কার করলেন। আমি সৌমেনকে বললাম, চিনতে পারছো? আরে শালাবাবু যে, কেমন আছেন? সৌমেন ওকে দেখে খুব খুশি হয়ে জিজ্ঞাসা করল, আমার মতো গরিব দুঃখীর আর কি খবর? আপনি তো এখন বিরাট মানুষ। ইলেকশনে দাঁড়ালেই কি বিরাট মানুষ হওয়া যায়? আমি সৌমেনকে বললাম, জানো, খবরের কাগজে তোমার ছবি দেখে উনি কত ঘুরে ঘুরে আমাদের এই ঠিকানা জোগাড় করেছেন। সৌমেন কৃতজ্ঞতা সুরে বলল, তাই নাকি? হ্যাঁ। সৌমেন বিনোদবাবুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আরে এ হচ্ছে আমার আসল ও প্রথম শালাবাবু। ওই সামান্য হকার বিনোদবাবু ঝাঁপিয়ে পড়লেন ইলেকশনের কাজে। একা নয়, কলেজ স্কোয়ারের আরও অনেক হকারকে নিয়ে। উনি যে কী অমানসিক পরিশ্রম করেছিলেন তা ভাবা যায় না। শুধু তাই নয়, বিনোদবাবু ও তাঁর দলের কেউ ইলেকশন অফিসের পয়সায় চা সিঙারাও খেতেন না। ছোট ভাই একদিন আমাকে বলল, বৌদি, ওরা এত পরিশ্রম করছেন অথচ এক কাপ চা সিঙারাও খান না কেন? বলেন, দাদাবাবু কি ব্ল্যাক মার্কেটের পয়সা ইলেকশন লড়ছেন যে ওর পয়সা ওড়াবো? গোরা বলল, জানেন বৌদি, একটা সিগারেট অফার করলেও উনি নেন না, বলেন ওর কাছে বিড়ি আছে। সৌমেন ইলেকশন জিতলে বিনোদবাবু আনন্দে উন্মাদ হয়ে এত হৈ হৈ, এত চিৎকার করেছিলেন যে পরের দিনই জ্বরে পড়লেন। সেদিন সবাই নানা কারণে ব্যস্ত। সৌমেনের তো মরবার পর্যন্ত সময় ছিল না, কিন্তু তবুও ও আমাকে নিয়ে বিনোদবাবুকে দেখতে গিয়েছিল। তারপর গোরা ও ছোট ভাইকে দিয়ে কানাই ডাক্তারকে পাঠিয়েছিল।
আজ এই জনপথের মন্ত্রীনিবাসে বসেও আমার সব স্পষ্ট মনে পড়ছে। এই অ্যালবামে বিনোদবাবুর ছবি দেখেই সব কথা মনে পড়ল। মনে পড়ছে আরও অনেক কথা। সৌমেন মন্ত্রী হবার পর যখন প্রথম কলকাতা যায়, তখন বহু লোক দমদম এয়ারপোর্টে ওকে অভ্যর্থনা জানায়। আমি ভাবতে পারিনি দমদমে অত লোক আসবে। সৌমেনকে জিপ গাড়িতে চড়িয়ে বিরাট শোভাযাত্রা ঠিক রওনা হবার মুখে আমার গাড়ির কাছে এসে বিনোদবাবু বললেন, দিদিমণি, দাদাবাবু মন্ত্রী হওয়ায় আমরা খুব খুশি। আমি ওকে প্রায় জোর করে আমার গাড়িতে তুলে নিলাম। কত কথা বললেন, কি দারুণ খুশি, ভাবলেও অবাক লাগে। মজা হয়েছিল পরের দিন। সৌমেন অল ইন্ডিয়া রেডিও অফিস দেখতে যাবার পথে হঠাৎ ইউনিভার্সিটির সামনে গাড়ি থামালো। অফিসারের দল তো অবাক। ওরা ভাবলেন হয়তো কিছু গণ্ডগোল হয়েছে, হয়তো নতুন মন্ত্রী কোনো কারণে রেগে গিয়েছেন। ভয়ে অফিসারদের মুখ শুকিয়ে গিয়েছিল। আমি ঠিক জানতাম ও বিনোদবাবুর দোকানে যাবে। ঠিক তাই। বিনোদবাবু সৌমেনকে দেখেই পাগলের মতো চিৎকার করে সবাইকে জানিয়ে দিলেন মন্ত্রী এসেছেন। সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল ওকে ঘিরে। তারপর বিনোদবাবুকে পাশে পাশে নিয়ে ও সমস্ত হকার্স কর্নার ঘুরল, শুনল ওদের দুঃখের কথা। দাদাবাবু, পুলিশ আর গুন্ডাদের অত্যাচারে আমরা পাগল। ও থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তার মানে? দাদাবাবু, গুন্ডাদের টাকা না দিলেই ওরা দোকান থেকে জামা কাপড় নিয়ে চলে যায়। আমরা নিজেদের বউ ছেলে মেয়েদের একটা কাপড় জামা দিতে পারি নে। আর তাই নাকি? তবে কি বলছিলাম দাদাবাবু, রাগ করে ওরা তো কয়েকবার আগুন লাগাই দিয়েছে। ওই আগুনে আমাদের কত সর্বনাশ। বলেন কি? হ্যাঁ দাদাবাবু, ভগবানের কাছেও হয়তো মিথ্যে কথা বলতে হবে, কিন্তু আপনাকে কোনো মিথ্যে বলতে পারবো না। আপনি মিথ্যে কথা বলবেন কেন? ততক্ষণে সারা ইউনিভার্সিটি আর কলেজ স্ট্রিটে খবর ছড়িয়ে গেছে নতুন কেন্দ্রীয় মন্ত্রী সৌমেন রায় এসেছেন। হাজার হাজার লোক জড়ো হয়েছে হকার্স কর্নারের চারপাশে। কয়েকটা পুলিশের গাড়িও এসে গেছে। পুলিশকে দেখে তখন আর বিনোদবাবু ভয় পান না। জানেন দাদাবাবু, প্রত্যেকটা দোকান থেকে পুলিশকে রোজ 5 টাকা অর্থাৎ মাসে মাসে 150 টাকা দিতে হয়। সৌমেন চমকে ওঠে। প্রত্যেক দোকান থেকে মাসে মাসে 150 টাকা? হ্যাঁ দাদাবাবু। কয়েকজন চিৎকার করে বলল, টাকা না দিলেই থানায় নিয়ে যায়, আর থানায় নিয়ে আমাদের নতুন কাপড় চোপড় চুরি করে। সত্যি? বিনোদবাবু বললেন, সব সত্যি। খবর চলে গেছে খবর কাগজের অফিসে। হাজার হোক ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের মন্ত্রী, রেডিও সিনেমা খবরের কাগজের মন্ত্রী। প্রেস ফটোগ্রাফারদের ফ্ল্যাশ বাল্ব জ্বলে উঠতে শুরু করেছে। সব কিছু দেখে আমার কি দারুণ উত্তেজনা। হকার্স কর্নার থেকে রাস্তায় এসে দেখি সারা রাস্তা জুড়ে লোকের ভিড়। ট্রাম চলছে না, পুলিশ বাস ঘুরিয়ে দিচ্ছে। ইউনিভার্সিটির ছেলে মেয়ে আর হকার্সদের অনুরোধে সৌমেন পুলিশ জিপের উপর উঠে দাঁড়িয়ে একটা ছোট বক্তৃতাও দেয়। সে বক্তৃতার কথাগুলোও আমার মনে আছে। ও বলেছিল, আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আমি জানি কি তীব্র সংগ্রাম করে আপনাদের বাঁচতে হয়। তাছাড়া আপনাদের উপর যে অত্যাচার হয় সে কথা শুনে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। স্বাধীন দেশের সৎ নাগরিকদের উপর এই অত্যাচার হওয়া শুধু লজ্জার নয়, কলঙ্কের। শেষে ও বলেছিল, আমি এখন অল ইন্ডিয়া রেডিওতে যাচ্ছি। সেখান থেকেই আমি চিফ সেক্রেটারিকে ফোন করে বলবো আজ থেকেই এই অত্যাচার বন্ধ করতে হবে, নইলে আমি নিজে চিফ মিনিস্টারকে দিয়ে এই অত্যাচার বন্ধ করাবো। আনন্দে উল্লাসে হকার্সরা ফেটে পড়েছিল। ওদিকে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা চিৎকার করছিল, সৌমেনদা, উর্মিলাদি, ইউনিভার্সিটিতে আসুন।
সৌমেন আবার পুলিশ জিপের উপর উঠে দুহাত জোর করে বলল, আজকে আপনারা মাপ করুন, আজ আমার অনেক কাজ, আগামীকাল বিকেলের দিকে আমি আপনাদের কাছে আসব। সব কিছু আমার মনে আছে। মনে আছে রেডিও অফিস থেকে ও চিফ সেক্রেটারিকে ফোন করেছিল। চিফ সেক্রেটারি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ব্যবস্থা করবেন। সত্যি উনি ব্যবস্থা করেছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ কমিশনার নিজে ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে নিয়ে কলেজ স্কোয়ার হকার্স কর্নারে গিয়ে সব কিছু শুনে প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলেন। রাত্রে বিনোদবাবু আমাদের রাজবল্লভ পাড়ার বাড়িতে এসে সৌমেনকে বলেছিলেন, দাদাবাবু, আপনার একটা ফোনে সব ঠান্ডা। ঠিক এই সময় ডেপুটি কমিশনারের জিপ এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। ডেপুটি কমিশনার বাইরের ঘরে ঢুকেই সৌমেনকে স্যালুট করলেন। তারপরই বিনোদবাবুকে নমস্কার করে বললেন, ভালো আছেন তো? বিনোদবাবু গম্ভীর হয়ে বললেন, দাদাবাবু যখন সেন্ট্রাল মন্ত্রী হয়েছেন তখন তো ভালো থাকবই। ডেপুটি কমিশনার সৌমেনকে বললেন, স্যার, সিপি নিজে এসে সব কিছু দেখে শুনে ব্যবস্থা করে গিয়েছেন। ওই এরিয়ার ওসিকে ট্রান্সফার করা হয়েছে। তাছাড়া পুলিশ পেট্রোল। সৌমেন বলল, যাই হোক, দেখবেন এই গরিব লোকগুলোর একটা পয়সা যেন গুন্ডা বা করাপ্টেড পুলিশ অফিসারের পকেটে না যায়। না স্যার, সে আর সম্ভব হবে না। আপনি নিজে একটু বিনোদবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন। নিশ্চয়ই। কত নতুন স্মৃতি জমেছে আমার মনে, কত অসংখ্য মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, কিন্তু বিনোদবাবুকে ভুলতে পারিনি। কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিটের ওই দিকে গেলেই কলেজ স্কোয়ার হকার্স কর্নারে না গিয়ে পারিনি। কত খুশি হতো ওরা। দিদিমণি দিদিমণি করে গর্বে আনন্দে ওরা সবাই যেন পাগল হয়ে উঠত। দাদা খুব খুশি হয়েছিলেন। সৌমেনকে ডেকে বলেছিলেন, মন্ত্রী হয়ে তুই কতদূর কী করতে পারবি তা জানি না, তবে যেদিকেই তাকাবি সেখানেই এই রকম অন্যায় অবিচার দেখতে পাবি। এইগুলো যদি দূর করতে পারিস তাহলেই যথেষ্ট। এই দাদা একটা লোক বটে, স্নেহ ভালোবাসার হিমালয়। হিমালয়ের স্নেহধারায় লক্ষ কোটি মানুষ ধন্য। যুগ যুগ ধরে এই স্নেহধারা ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের কোনায় কোনায়। তবু তার শেষ নেই, সে অশেষ। দাদাও যেন একটা ছোট্ট হিমালয়। সত্যি এমন মানুষ আমি দেখিনি, আজ পর্যন্ত দেখিনি, হয়তো আর দেখবও না। সৌমেনের বাবা যখন মারা যান তখন দাদা সবে কলেজে ভর্তি হয়েছেন। দুটো ছোট ভাই বোন আর বিধবা মা। পোস্ট অফিসের পাস বইতে মাত্র 650 টাকা ছিল। সে টাকা দিয়ে শ্রাদ্ধের দায় মিটল, কিন্তু সংসার চলবে কিভাবে? মা ভীষণ ঘাবড়ে গেলেন। দাদা বলেছিলেন, মা, তুমি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, আর কিচ্ছু চাই না, সব ঠিক হয়ে যাবে। এই রাজবল্লভ পাড়ায় 3-4টে টিউশনি শুরু করলেন দাদা। আস্তে আস্তে প্রাইভেট টিউটার হিসেবে দাদার খ্যাতি এত ছড়িয়ে পড়ল যে বাড়িতে কোচিং ক্লাস খুলতে বাধ্য হলেন। এইভাবে সংসার চালিয়ে লেখাপড়া করেছেন, ভাই বোনকে পড়িয়েছেন। কি করেননি দাদা? নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন, বোনকে বিএ পাশ করিয়ে বিয়ে দিয়েছেন। সৌমেনকে এমএ পাশ করবার পর ডক্টরেট করতে বলেন। সৌমেন রাজি হয় না, বলেছিল, না দাদা, আর না, এবার চাকরি করব। দাদা বলেছিলেন, কেন, আমার রোজগারে কি সংসার চলছে না? সৌমেন হাসতে হাসতে বলেছিল, সংসার নিশ্চয়ই চলছে, তবে তুমি একাই সব পুণ্য অর্জন করবে সেটা কি ঠিক? দাদাকে প্রথম দিন দেখেই আমার খুব ভালো লেগেছিল। অবশ্য সৌমেনের কাছে ওর দাদার সম্পর্কে এত কথা শুনতাম যে না দেখলেও দাদাকে আমি মনে মনে ভক্তি করতাম, ভালোবাসতাম। দিদি আমাকে দাদার ঘরে নিয়ে গিয়ে বললেন, এই যে তোমার এক নতুন শিষ্যা, ঠাকুরপোর সঙ্গে পড়ে। দাদা আমার দিকে এক ঝলক তাকিয়েই লজ্জিত হয়ে দিদিকে বললেন,
কি যাতা বলছো? দিদি মুখ টিপে টিপে হাসতে হাসতে বললেন, যাতা কেন বলবো? উর্মি তোমার দারুণ ভক্ত। দাদা দিদির সঙ্গে তর্ক না করে একটা মোড়া টেনে আমাকে বসতে দিয়ে বললেন, বসো। বসার আগে আমি দাদাকে প্রণাম করলাম। এই প্রণাম করার জন্য দিদি আর সৌমেন কি হাসাহাসি করেছিল। ও বলেছিল, দেখলে বৌদি কি ওস্তাদ মেয়ে, কিভাবে কিস্তি মাত করলো দেখলে? দিদি বলেছিলেন, সবই দেখি সবই বুঝি। তার মানে আবার কি? তুমি যেভাবে ডাইরেকশন দিয়েছ তাতে কিস্তি মাত না হয়ে উপায় আছে? সৌমেন হাসতে হাসতে বলল, আমি ওকে শিখিয়ে দিচ্ছি তাই না? দাদাকে প্রণাম করার কথা যাকে শিখিয়ে দিতে হয় সেরকম মেয়ের সঙ্গে আমি ভাব করি না। দিদি কফি করতে করতে আমার দিকে তাকিয়ে বললেন, ভাই উর্মি, আমার হাত বন্ধ, তুমি একটু আমার হয়ে হাততালি দেবে? আমি বসার পর দাদা আমার নাম জিজ্ঞাসা করলেন। তোমার নামটা তো জানি না বোন। দাদা, আমার নাম উর্মিলা সরকার। বাহ, ভারী সুন্দর নাম তো। আমি হাসলাম। হাসছো কেন বোন? তোমার নামটা ভালো বললাম বলে? আজকাল তো এসব নাম বিশেষ কেউ পছন্দ করেন না। এসব নাম সেকেলে ঠিকই, তবে এসব নাম শুনলেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, একটা ইতিহাস ভেসে ওঠে, তাই আমার ভালো লাগে। আমি চুপ করে বসেছিলাম। দাদাই আবার কথা বললেন, তুমি আজই প্রথম আমাদের বাড়ি এলে? না দাদা, এর আগেও এসেছি। শেখর, মধুমিতা আর একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, খুব ভালো লেগেছিল। আমি হেসে বললাম, দাদা, আপনি নিজে ভালো বলে সবাইকেই ভালো মনে করেন। দাদা হেসে জবাব দিলেন, তোমার এই কথাতেই বুঝতে পারছি বোন, তুমি আমার চাইতেও কত ভালো। দাদার কথাবার্তাই এইরকম, ভারী সুন্দর, ভারী মিষ্টি, সব কথাতেই কেমন একটা প্রচ্ছন্ন স্নেহভাব। একটা দিনের কথা আমার খুব মনে পড়ে। বিকেলবেলায় ইউনিভার্সিটি থেকে আমিও সৌমেনের সঙ্গে ওদের বাড়ি এসেছি। সামনের ঘরে সৌমেনের মা, বৌদি ও আমরা দুজনে বসে বসে গল্প করছিলাম। এমন সময় দাদা ঘরে ঢুকে আমাদের সবাইকে দেখে নিয়েই মাকে প্রশ্ন করলেন, হ্যাঁ মা, মিনুর কোনো চিঠি এসেছে? মা বললেন, আজ দুপুরের ডাকেই চিঠি এসেছে। এক্স-রে করে দেখেছে পেটে স্টোন নেই। তাছাড়া এই কদিন ওষুধ খেয়ে ব্যথাটাও গেছে। দাদা সঙ্গে সঙ্গে বললেন, দেখেছো মা, উর্মিলা বাড়িতে এলেই একটা ভালো খবর পাওয়া যায়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে উঠল। আমি মাথা নিচু করে বসে রইলাম। লজ্জায় দাদাকে প্রণাম করতেও পারলাম না। মা বললেন, তুই ঠিক বলেছিস বড়। দিদি ঠাট্টা করে বললেন, হ্যাঁ উর্মি, তুমি কি কিছু তুকতাক করেছো যে তোমার দাদা তোমার এত ভক্ত হয়ে উঠেছেন? আমি অনেক দিন পরে শুনেছিলাম দাদা আমাকে প্রথম দিন দেখেই দিদিকে আর মাকে বলেছিলেন, এই মেয়েটাকে ঘরে আনা যায় না? মা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, হঠাৎ তুই এই কথা বলছিস? দাদা বলেছিলেন, মেয়েটা শুধু ভালো নয়, অস্বাভাবিক ভালো। মেয়েটাকে হাতছাড়া করা ঠিক হবে না। শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটির প্রথম পর্ব। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করলাম।